আংশিক জয় তো বটেই, আন্দোলনের আংশিক জয় তো বটেই। আজকে সিপিকে পদচ্যুত হতে হলো, যদিও তার পদোন্নতি হলো দেখা গেল আলটিমেটলি, কিন্তু পদচ্যুত তো হলেন। দেখো, খুব স্বাভাবিক, বিচলিত হওয়া তো খুব স্বাভাবিক। প্রথমত, যে ঘটনাটা ঘটেছে সেই ঘটনাটাই একটা বিচলিত করার জন্য যথেষ্ট। কিন্তু তিনি নিশ্চয়ই এমন কোনো তথ্য পেয়েছেন, এমন কোনো নাম পেয়েছেন, এমন কারোর জড়িত থাকার সম্ভাবনা দেখেছেন যেটাতে তিনি খুব ডিস্টার্ব। না, এটা তো খুবই স্বাভাবিক। একজন ডাক্তারি পড়ুয়া, পোস্ট গ্রাজুয়েট ট্রেনি, 31 বছর বয়স, আহ, তিনি হাসপাতালের তার ডিপার্টমেন্টে রেপড অ্যান্ড মার্ডার্ড হচ্ছেন, এবং সেটা শুধু সঞ্জয় রায় একা করলেন এটা কখনো তো হতে পারে না। প্রত্যক্ষ বা পরোক্ষভাবে বেশ কয়েকজন জড়িত থাকার প্রবল সম্ভাবনা আছে। কিন্তু আমরা কি দেখছি? আমরা দেখছি যে সঞ্জয় রায় এবং পরবর্তীকালে টালা থানার ওসি এবং একজন প্রিন্সিপাল, মানে ওখানকার এক্স প্রিন্সিপাল, এনারা অ্যারেস্ট হলেন। কিন্তু যারা হয়তো প্রত্যক্ষ বা পরোক্ষভাবে জড়িত, এরম তারা তারা যদি ওই হাসপাতালের মধ্যে খোলা আম এখন ঘোরে, এবং এই ছাত্ররা যারা আন্দোলন করছে তারা যদি সেই কাজের মধ্যে জয়েন করে, তাহলে তাদের তো একটা ভয় থাকার কথা। এর মধ্যে তো অস্বাভাবিক কিছু কারণ নেই। আমরা আইএমএ এবং আমরা ডাক্তার হিসেবে রাজ্য সরকার এবং রাজ্যের পুলিশ প্রশাসনের প্রথম দিনের প্রথম মুহূর্ত থেকে যে ঘটনা, সেই ঘটনার বিরুদ্ধে প্রতিবাদ করে এসেছি, এবং তাকে আমরা কখনো সমর্থন করিনি। এবং সেটা যে খুব গ্রহণযোগ্য তা নয়। প্রতিটা পয়েন্ট থেকে, প্রথম থেকে দেরি করে এফআইআর করাই বলো, ছাত্রীটির মা বাবাকে 3 ঘন্টা অপেক্ষা করানোই বলো, তাদের ডেড বডি হঠাৎ পুড়িয়ে দেওয়া বলো, তাদের সম্মতি বিনা ডেড বডি একজন পাড়ার কাউন্সিলরকে দিয়ে সই করিয়ে দেওয়া বলো, ময়না তদন্ত সন্ধ্যে 6টার পরে করা বলো, ইত্যাদি ইত্যাদি। মানে এ নিয়ে বিস্তর আলোচনা বহু মিডিয়াতে হয়েছে, এবং সেই ব্যাপারে ইন্ডিয়ান মেডিকেল অ্যাসোসিয়েশনই বলো, আমাদের ডাক্তারির অন্যান্য যে সমস্ত সংগঠন আছে তাদের কথা বলো, জুনিয়র ছাত্ররা বলো, সাধারণ নাগরিক বলো, কেউই সেই জিনিসটাকে সমর্থন করে না। হ্যাঁ, এখন যেটা দেখুন, বিষয়টা হচ্ছে সিঁড়ি দিয়ে যখন আমরা উঠবো, নিচের ধাপের সিঁড়ি দিয়েই আস্তে আস্তে উপরের ধাপের সিঁড়িতে উঠতে হবে। সুতরাং সিবিআই এর মনে হয়েছে যে টালা থানার ওসিকে ধরা দরকার। আমাদের ডাক্তারিতে এই মুহূর্তে আপনি যদি দেখেন 55% মহিলা, তাহলে এই 55% মহিলা, এবং বহু গাইনিকোলজিস্ট আছে, তা রাত্রে যদি একটা ডেলিভারি পেন ওঠে, তাহলে সে মহিলা বলে দেবে না এখন ডেলিভারি পেন ওঠা চলবে না, কারণ রাত্রির সাথী অনুসারে আমি এখন যেতে পারবো না। এটা খুব হাস্যকর কথা। তৃতীয়ত হচ্ছে, আপনি যদি নার্স দেখেন, সরকারি জায়গায় নার্স 99% হচ্ছে মহিলা। তাহলে নার্সদের আপনি ডিউটি দেবেন না? তা ডিউটি না দিলে তো সরকারি সমস্ত কাজ অচল হয়ে যাবে। আমার ঘন কালো চুলের রহস্য এনপির ফার্মেট। আমায় আমি বড্ড ভালোবাসি। দেখো, এই যে পুরো বিষয়টা, এটা সিবিআই এবং সুপ্রিম কোর্টের বিচারাধীন। সুতরাং এটা দেখে সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতি মহামান্য আদালত এই মুহূর্তে তদন্তের উপরে যাতে কোনো রকম প্রভাব না পড়ে, সেই জন্য এটা ওপেন কোর্টে তারা আলোচনা করেননি। সুতরাং আমাদের এ বিষয়ে কোনো মন্তব্য করা উচিত নয়। আমাদের শুধু ভবিষ্যতের দিকে তাকিয়ে থাকা উচিত যে সিবিআই সুপ্রিম কোর্টের তত্ত্বাবধানে মহামান্য আদালতের কি বিচার, কি রায় হয়, সেই দিকেই তাকিয়ে থাকা। এই ব্যাপারে আমি একজন ডাক্তার হয়ে আমাদের কোনো মন্তব্য করা উচিত নয়। স্যার, আমরা যে দেখেছিলাম জুনিয়র ডাক্তারদের যে 5 দফা দাবি ছিল, আসলে সেই 5 দফা দাবির মধ্যে সর্বতোভাবে যে দাবিটির কথা সব থেকে বেশি সম্প্রচার মানে শোনা গিয়েছিল জনসমক্ষে, সেটা হচ্ছে যে লাইভ স্ট্রিমিং এর কথা তারা বারংবার বলেছিলেন, এবং সেই সাথে সাথে ডিএমই, ডিএইচএস এবং হেলথ সেক্রেটারির পদত্যাগ তারা চেয়েছিলেন। এই যে লাইভ স্ট্রিমিং সরাসরি সম্প্রচার বন্ধ রাখার পক্ষে রাজ্য সরকারের তরফে প্রথম থেকেই বলা হয়েছিল, এবং পরবর্তীতে আমরা দেখলাম সরাসরি সম্প্রচার বন্ধ রাখা হোক, মানে রীতিমতো এই আর্জি সুপ্রিম কোর্টেও জানালো রাজ্য, মানলেন না প্রধান বিচারপতি। কেন বন্ধ রাখতে চাইছেন তারা? রাজ্যের তরফে কেন বারংবার লাইভ স্ট্রিমিং এর পথে না হাঁটার এই সিদ্ধান্ত? না, দেখো, গতকাল রাজ্য সরকারের পক্ষ থেকে আইনজীবী কপিল সিব্বল যেটা বলেছিলেন সুপ্রিম কোর্টকে লাইভ স্ট্রিমিং না করার জন্য, এবং সেটা মহামান্য আদালত একেবারেই নাকচ করে দিয়েছিলেন, সেটা কিন্তু সুপ্রিম কোর্টের লাইভ স্ট্রিমিং।
দ্বিতীয়ত হচ্ছে জুনিয়র ছাত্রদের সঙ্গে মুখ্যমন্ত্রীর যে বৈঠকের লাইভ স্ট্রিমিং এর কথা হয়েছিল, সেই ব্যাপারে জুনিয়র ছাত্ররা অনেক পীড়াপিড়ি করেছিলেন, কিন্তু কিছু যুক্তি দেখিয়ে সেই লাইভ স্ট্রিমিংটা করা হয়নি, ইভেন ভিডিও রেকর্ডিংও করা হয়নি। কিন্তু যে যুক্তিগুলো দেওয়া হয়েছিল সেই যুক্তিগুলো আইনজীবীদের মতে খুব একটা যুক্তিগ্রাহ্য নয়। কিন্তু কিছু তো প্রশাসনিক বিষয় রয়েছে, সেই প্রশাসনিক বিষয়কেও আমরা মান্যতা, আমাদের জুনিয়র ছাত্ররা মান্যতা দিয়ে তারা তৃতীয় যে পদ্ধতি মিনিটস করা এবং দুপক্ষ সাইন করা, সেই পদ্ধতিতে রাজি হয় এবং সেই পদ্ধতিতে আলোচনা হয়। সুতরাং তুমি যদি টেক হোম মেসেজ নাও যে লাইভ স্ট্রিমিং বা ভিডিওগ্রাফিতে আইনজীবীদের মতে খুব একটা কোনো বাধা ছিল না, কিন্তু সেক্ষেত্রে সেই দুটো কোনো প্রশাসনিক কারণে যদি অসুবিধা থেকে থাকে, সেই জন্য তৃতীয় পদ্ধতিতে জুনিয়র ছাত্ররা রাজি হলেন এবং সেই পদ্ধতিতেই মিটিং হলো। স্যার, একটা প্রশ্ন আমি একদম সরাসরি আপনার সামনে রাখবো, সেটা হলো এই যে মুখ্যমন্ত্রী এবং জুনিয়র ডাক্তারদের যে বৈঠক হলো এবং তাতে যা নির্যাস বেরোলো, এটা আন্দোলনের জয় না পরাজয় হলো? আংশিক জয় তো বটেই, আন্দোলনের আংশিক জয় তো বটেই। আজকে সিপিকে পদচ্যুত হতে হলো, যদিও তার পদোন্নতি হলো দেখা গেল আলটিমেটলি, কিন্তু পদচ্যুত তো হলেন। এইদিকে ডিএমই গেলেন, এদিকে ডিএইচএস গেলেন, তো তিনজন এর এই যে পদচ্যুতি, সেই পদচ্যুতি জুনিয়র ছাত্রদের প্রবল আন্দোলন, সাধারণ নাগরিকদের প্রবল আন্দোলনের চাপে আলটিমেটলি সরকার বাধ্য হলো এই তিনজনকে তাদের পদ থেকে সরিয়ে দিতে। সুতরাং এটাকে জুনিয়র ছাত্রদের একটা আংশিক জয় অবশ্যই বলতে হবে, কিন্তু তাদের যে 5 দফা দাবি তার এখনো কিছু বাকি আছে, যে বিষয়ে ভবিষ্যতের দিকে আমরা তাকিয়ে থাকবো। স্যার, একটা প্রশ্ন বারংবার উঠছে সমাজের বিভিন্ন ক্ষেত্রে, এই প্রশ্নটাই উঠছে যে সিস্টেমে যে এই বদল, মানে আহ, এই এই যে জয়েন্ট সিপিকে এরকম সরিয়ে দেওয়া, নগরপালের এই যে পদ পরিবর্তনটা হলো, মুখ্যমন্ত্রী নিজে একটা সময় স্বাস্থ্য দপ্তর সম্বন্ধে একটি কথা বলেছিলেন যে স্বাস্থ্য দপ্তর বাম আমল থেকেই ঘুঘুর বাসা। এই ঘুঘুর বাসা কি ভাঙবে? মানে আহ, এই যে স্থানান্তরিতকরণ, এর ফলে কি ঘুঘুর বাসা কোথাও গিয়ে ভাঙা যাবে? যেই যায় লঙ্কায় সেই হবে রাবণ, বুঝতে পেরেছো? সুতরাং এই বিষয়ে একটা কথা মনে রাখতে হবে, সিস্টেম তো থাকবেই। সিস্টেম যখন বেশ কিছুদিন ধরে একটা লোক একটা পদাধিকারে থাকবে, সে অবশেষে হয়তো যে প্রশাসন থাকবে সে প্রশাসনের কিছু কথা শুনতে বাধ্য হবে। আমরা তো প্রত্যেকেই মানুষ, এমন নয় যে নতুন যারা আসছেন তারা একেবারে সুপার হিউম্যান, মঙ্গল গ্রহ থেকে তাদেরকে আলাদাভাবে নিয়ে আসা হলো, তা তো নয়। সুতরাং অবনতি বা চারিত্রিক অবনতি বা সামাজিক অবনতি বা সামাজিক অবক্ষয়, এ সবের দ্বারা সবাই প্রভাবিত হয়, সবাই প্রভাবিত হবে, কিন্তু এমন একটা পদ্ধতি করতে হবে যেখানে প্রত্যেকে একটা কঠোর অনুশাসনের মধ্যে থাকতে বাধ্য হয়। সেই অনুশাসন সরকারের দ্বারা হবে, সেই অনুশাসন একটা কোনো ট্রাস্ট বোর্ডের দ্বারা হবে, যেটা জুনিয়র ছাত্ররা একটা ট্রাস্ট, সারা রাজ্যে ট্রাস্ট তৈরি কথা বলছেন, যেটা মন্ত্রী অলরেডি মান্যতা দিয়েছেন, এবং প্রতিটি মেডিকেল কলেজে একটা ট্রাস্ট তৈরির কথা বলা হয়েছে যেখানে জুনিয়র ছাত্রদের প্রতিনিধি থাকবে। সুতরাং এর দ্বারা যদি কিছু দূষণমুক্ত করা সম্ভব সেটা আমাদের চেষ্টা করতে হবে, কিন্তু দূষণ হয়েছে বলে দূষণমুক্তের কোনো প্রচেষ্টা যদি না করি তাহলে তো হবে না। সিস্টেম তো থাকবেই, সিস্টেমকে তুমি কি করে ভাঙবে? একজন প্রিন্সিপাল সেক্রেটারি থাকবে, একজন ডিএইচএস থাকবে, একজন ডিএমই থাকবে, এই সিস্টেমকে তো চেঞ্জ করা যাবে না। কিন্তু সেখানে যে লোকগুলো থাকবে তারা যদি সবসময় বোঝে যে তাদের ঘাড়ের কাছে অনেকগুলো নিঃশ্বাস পড়ছে, তাহলে তারাও খানিকটা সাবধান হয়ে কাজ করবে। সুতরাং এই সাবধানতার জন্যই এই পদক্ষেপগুলো করা। আহ, আমরা দেখলাম জুনিয়র চিকিৎসকরা একদম প্রথম থেকে তাদের যে 5 দফা দাবি ছিল সেখানে ছিল আরজিকর মেডিকেল কলেজ অ্যান্ড হাসপাতালের তৎকালীন যে অধ্যক্ষ সন্দীপ ঘোষের একদম সাসপেনশন দাবি করেছিলেন তারা। এ প্রসঙ্গে বলি, যে মুহূর্তে তাকে অ্যারেস্ট করা হলো তারপরেই দেখা গেল রীতিমতো তার যে সাসপেনশন সেটা আপনা আপনি হয়ে গেল। এই ব্যাপারটাই যদি একটু আহ, আপনি নিজে আইএম এর যুগ্ম সম্পাদক, আইএম এর তরফ থেকে বারংবার আমরা দেখেছি অনেকের নাম আইএমএ কে চিহ্নিত করে দিতে হচ্ছে রীতিমতো। বিরূপাক্ষ বিশ্বাস, অভিজ্ঞদের মতো লোকেদের, কি বলবেন এই ব্যাপারটাকে কিরকম ভাবে দেখছেন?
না দেখুন, সন্দীপ ঘোষের যে সাসপেনশন, সেই সাসপেনশনটা তো বাই ডিফল্ট হয়েছে। সরকার যে বিরাট সদিচ্ছা নিয়ে করেছে তা তো নয়, কারণ উনি অ্যারেস্ট হয়েছেন, অ্যারেস্ট হওয়ার 48 ঘন্টার মধ্যে যে কোনো লোক অটোমেটিক্যালি সাসপেন্ডেড হয়ে যাবে। তো এটা তো বাই ডিফল্ট হয়। তো সেক্ষেত্রে 24 ঘন্টার মধ্যে হয়েছে, 24 ঘন্টা আগে আর 24 ঘন্টা পরে, এতে বিরাট একটা কিছু ঘটনা ঘটেনি। কিন্তু তার বিরুদ্ধে যে ডিসিপ্লিনারি কমিটি হওয়া উচিত, সেই ডিসিপ্লিনারি কমিটি কিন্তু এখনো তৈরি হয়নি। সুতরাং সাসপেনশন অফ ডক্টর সন্দীপ ঘোষ সেটা কিন্তু বাই ডিফল্ট হয়ে গেছে। সুতরাং এটার মধ্যে আমি প্রশাসনকে বিরাট কোনো বাহবা দেব না, কিন্তু যদি তারা ডিসিপ্লিনারি কমিটি তৈরি করে তার বিরুদ্ধে অ্যাকশন নেয় তখন বোঝা যাবে। আর একটা কথা মনে রাখতে হবে, সাসপেনশন ইজ নট এ পানিশমেন্ট। সাসপেনশন হচ্ছে বাই ডিফল্ট ইজ অ্যান অ্যাকশন অফ দ্য অ্যাডমিনিস্ট্রেশন। যখন তোমার কোনো একজন ভদ্রলোক বা কোনো একজন সরকারি কর্মচারীর বিরুদ্ধে কোনো অভিযোগ ওঠে, তখন যখন তার বিরুদ্ধে একটা তদন্ত কমিটি তৈরি হয়, তখন যদি সে সেই পদে থাকে, তখন সেই তদন্তটা প্রভাবিত হওয়ার একটা সম্ভাবনা থাকে। সেই জন্য তাকে ফর দ্য টাইম বিইং তাকে সাসপেন্ড করে রাখা হয়। সুতরাং সাসপেনশন ইজ নট এ পানিশমেন্ট। ডিসিপ্লিনারি কমিটি তৈরি করে তাকে যদি পানিশমেন্ট দেওয়া হয়, তখন বোঝা যাবে সরকারের সদিচ্ছাটা কি। স্যার, বদ্ধ খামে যে স্ট্যাটাস রিপোর্ট সিবিআই এদিন আদালতে জমা করলো আরজিকরের ঘটনায়, এই প্রসঙ্গে একদম যে স্ট্যাটাস রিপোর্ট তারা জমা দিয়েছেন, প্রধান বিচারপতি বলছেন সেই স্ট্যাটাস রিপোর্টে কার কার এমন এমন ব্যক্তির নাম রয়েছে তা দেখে রীতিমতো বিচলিত হচ্ছেন প্রধান বিচারপতি। কারা হতে পারে বলে আপনার মনে হয়, কোন দিকে এগোচ্ছে? দেখো, খুব স্বাভাবিক, বিচলিত হওয়া তো খুব স্বাভাবিক। প্রথমত যে ঘটনাটা ঘটেছে সেই ঘটনাটাই একটা বিচলিত করার জন্য যথেষ্ট। তিনি সুপ্রিম কোর্টের মহামান্য আদালত, তিনি প্রধান বিচারপতি, তো তিনি অলরেডি বিচলিত হয়ে আছেন পুরো ঘটনাটাতে। তারপরে মুখবন্ধ খামে সিবিআই তাদেরকে কি দিয়েছেন না দিয়েছেন সে ব্যাপারে আমরা কেউ কিছুই জানি না। কিন্তু তিনি নিশ্চয়ই এমন কোনো তথ্য পেয়েছেন, এমন কোনো নাম পেয়েছেন, এমন কারোর জড়িত থাকার সম্ভাবনা দেখেছেন যেটাতে তিনি খুব ডিস্টার্বড। তিনি বলেছেন একদম এই ভাষাটা, আই এম হাইলি ডিস্টার্বড। তো সেটা তো আমরা তাদের মুখের দিকে তাকিয়ে থাকবো এখন ভবিষ্যতে কি হচ্ছে না হচ্ছে। কিন্তু বিভিন্ন নাম তো ঘুরে বেড়াচ্ছে সমাজ মাধ্যমে। কিন্তু দেখো, সমাজ মাধ্যমে যে কথাগুলো ঘুরে বেড়াচ্ছে, এই ঘুরে বেড়ানো, এই হোয়াটসঅ্যাপ, এই মিডিয়া, এই আমার ইন্টারভিউ, এতে সুপ্রিম কোর্ট বা প্রধান বিচারপতি বা কোর্টের কিছু যায় আসে না। কোর্টের চাই প্রমাণ। সুতরাং প্রমাণ সিবিআইকে জোগাড় করার জন্য তাকে একটা সময় আমাদের দিতেই হবে। এ প্রসঙ্গে একটা প্রশ্ন করি, সেটা হলো চিকিৎসকদের তরফে আইনজীবী ইন্দিরা জয়সিং এদিন বলছেন যে জুনিয়র চিকিৎসকরা মনে করছেন এই ঘটনায় আরো এমন অনেকেই জড়িত যারা এখনো বহাল তবিয়াতে হাসপাতালে ঘুরে বেড়াচ্ছেন। এখন যদি তারা হাসপাতালে কাজে ফেরেন, তারাও যদি আক্রান্ত হন, এই একটা ভয়ের মধ্যে তারা রয়েছেন। এবং এই মুহূর্তে যে একটা পরিবেশ তৈরি হয়েছে, এই প্রেক্ষাপটে জেনারেল বডিং যে তাদের যে মিটিং, সেই মিটিং আমরা দেখলাম হয়েছে ইতিমধ্যেই। সেই মতোই তারা সিদ্ধান্ত নেবেন যে কর্মবিরতি তোলা হবে কিনা। আপনি কি মনে করছেন এই ব্যাপারটা? না, এটা তো খুবই স্বাভাবিক। একজন ডাক্তারি পড়ুয়া, পোস্ট গ্রাজুয়েট ট্রেনি, 31 বছর বয়স, তিনি হাসপাতালের তার ডিপার্টমেন্টে রেপড অ্যান্ড মার্ডার্ড হচ্ছেন, এবং সেটা শুধু সঞ্জয় রায় একা করলেন এটা কখনো তো হতে পারে না। প্রত্যক্ষ বা পরোক্ষভাবে বেশ কয়েকজন জড়িত থাকার প্রবল সম্ভাবনা আছে। কিন্তু আমরা কি দেখছি? আমরা দেখছি যে সঞ্জয় রায় এবং পরবর্তীকালে টালা থানার ওসি এবং একজন প্রিন্সিপাল, মানে ওখানকার এক্স প্রিন্সিপাল, এনারা অ্যারেস্ট হলেন। কিন্তু যারা হয়তো প্রত্যক্ষ বা পরোক্ষভাবে জড়িত, এরম তারা তারা যদি ওই হাসপাতালের মধ্যে খোলা আম এখন ঘোরে, এবং এই ছাত্ররা যারা আন্দোলন করছে তারা যদি সেই কাজের মধ্যে জয়েন করে, তাহলে তাদের তো একটা ভয় থাকার কথা। এর মধ্যে তো অস্বাভাবিক কিছু কারণ নেই। যে লোকেরা একটা রেপ অ্যান্ড মার্ডারকে মদত দিতে পারে, সেই লোকেরা এই ছেলেদেরকে আবার একটা থ্রেট দিতে পারে, এটা তো খুব স্বাভাবিক। সেই বিষয়ে নিরাপত্তা সুরক্ষিত করার তো দায়িত্ব সরকারের। স্যার, আমরা তদন্তটা একদম প্রথম থেকেই দেখছি। রাজ্য সরকারের যে ভূমিকা ছিল একদম প্রথম থেকে, কি বলবেন সেই ভূমিকা নিয়ে? তদন্তের শুরুতেই প্রথম 5 দিন কেসটা আমরা জানি রাজ্য সরকারের হাতেই ছিল। 5 দিনের পরে সুমোটো কগনিজেন্সের পরে সিবিআই এর হাতে যায়। রাজ্য সরকারের ভূমিকা কি?
আমরা আইএমএ এবং আমরা ডাক্তার হিসেবে রাজ্য সরকার এবং রাজ্যের পুলিশ প্রশাসনের প্রথম দিনের প্রথম মুহূর্ত থেকে যে ঘটনা, সেই ঘটনার বিরুদ্ধে প্রতিবাদ করে এসেছি এবং তাকে আমরা কখনো সমর্থন করিনি। এবং সেটা যে খুব গ্রহণযোগ্য তা নয়। প্রতিটা পয়েন্ট থেকে, প্রথম থেকে দেরি করে এফআইআর করাই বলো, ছাত্রীটির মা বাবাকে 3 ঘন্টা অপেক্ষা করানোই বলো, তাদের ডেড বডি হঠাৎ পুড়িয়ে দেওয়া বলো, তাদের সম্মতি বিনা ডেড বডি একজন পাড়ার কাউন্সিলরকে দিয়ে সই করিয়ে দেওয়া বলো, ময়না তদন্ত সন্ধ্যে 6টার পরে করা বলো, ইত্যাদি ইত্যাদি। মানে এ নিয়ে বিস্তর আলোচনা বহু মিডিয়াতে হয়েছে এবং সেই ব্যাপারে ইন্ডিয়ান মেডিকেল অ্যাসোসিয়েশনই বলো, আমাদের ডাক্তারির অন্যান্য যে সমস্ত সংগঠন আছে তাদের কথা বলো, জুনিয়র ছাত্ররা বলো, সাধারণ নাগরিক বলো, কেউই সেই জিনিসটাকে সমর্থন করে না এবং আমার মনে হয় প্রশাসনেরও অনেক লোক সমর্থন করে না। সুতরাং এ ব্যাপারে আমাদের স্টান্স খুব ক্লিয়ার। যারা দোষী, প্রত্যক্ষ এবং পরোক্ষভাবে যুক্ত, তাদেরকে চিহ্নিত করে শাস্তি দিতে হবে। স্যার, একটা প্রশ্ন থেকেই যায়, সেটা হচ্ছে এই যে নির্যাতিতার বাবা, এদিন আদালতে নির্যাতিতার বাবার চিঠিতেই এমন কিছু তথ্য রয়েছে যা তদন্তের মোড় ঘুরিয়ে দিতে পারে। প্রধান বিচারপতির এমনই পর্যবেক্ষণ ছিল এই দিনকে। এই চিঠিতে গুরুত্বপূর্ণ কিছু লিড রয়েছে বলে তিনি বলছেন। 12ই সেপ্টেম্বর সিবিআই কে এই চিঠি দিয়েছিলেন তিলোত্তমার বাবা। সেই চিঠিতে যে সম্ভাবনা এবং যা ইনপুট রয়েছে সেগুলো সিবিআইকে গুরুত্বের সঙ্গে তদন্ত করে দেখার কথা বলছেন চিফ জাস্টিস অফ ইন্ডিয়া। কি বলবেন এই প্রসঙ্গে? কল্পনা করে তো কিছু বলা যাবে না, কিন্তু আদালতের মহামান্য আদালত প্রধান বিচারপতি যে কথাটা বলেছেন সে কথাটাকে সম্পূর্ণ মান্যতা দিয়েই বলতে বাধ্য হচ্ছি। এটা একদম সঠিক কথাই উনি বলেছেন যে সিবিআইকে অবশ্যই, যে আমাদের মেয়েটিকে হারালাম আমরা, সেই মেয়েটির বাবা মা যে কথা বলেছেন, তারা যে মুখবন্ধ খামে সিবিআইকে যে নামগুলি দিয়েছেন, সেইগুলোকে তাদের পর্যালোচনা করে তাদেরকে দেখতে হবে এবং সেগুলো নিয়ে ইনভেস্টিগেট করতে হবে। ময়না তদন্তের যে চালান নিয়ে 9ই সেপ্টেম্বর সুপ্রিম কোর্টের শুনানিতে একটা বড় ধাক্কা খেয়েছিল রাজ্য, অর্থাৎ কপিল সিব্বলকে বেশ প্রশ্নের মুখে পড়তে হয়েছিল। কিন্তু এদিন তিনি জানাচ্ছেন যে 1997 সাল থেকে চালানের ব্যবহার বন্ধ, ভুল তথ্য দেওয়া হচ্ছে আদালতে, বলছেন কপিল সিব্বল। তাহলে কি চালান ছিলই না? চালান যে ছিল না সেটা তো গত দিনের সুপ্রিম কোর্টের শুনানিতেই দেখা যাচ্ছে। কিন্তু চালান না দেওয়ার বিষয়ে যদি কোনো প্রশাসনিক নীতি বা পদ্ধতি হয়ে থাকে তাহলে সেটা আমাদের মানতে হবে, সেখানে আমাদের তো কিছু করার নেই। কিন্তু সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতিরা, তারা আমাদের দেশে কোনো ময়না তদন্তের আগে চালান দেওয়া উচিত কি উচিত নয় তা সেটা তো আমাদের চেয়ে তারা ভালো জানেন। সুতরাং তারা যদি কোনো প্রশ্ন করে থাকেন সে প্রশ্নের উত্তর রাজ্য প্রশাসনকে দিতে হবে, তাদের সঠিক পদ্ধতিতে দিতে হবে। এখন 1997 সাল থেকে চালান না দেওয়ার পদ্ধতি যদি হয়ে থাকে তাহলে তার কোনো ডকুমেন্ট থাকবে, সেই ডকুমেন্ট তাকে পেশ করতে হবে। স্যার, আমরা দেখলাম যে অভিজিৎ মণ্ডল, এই টালা থানার যে ওসি, এভিডেন্স ট্যাম্পারিং এর দায়ে তাকে যে গ্রেফতার করেছে সিবিআই, আমরা দেখলাম তার গ্রেফতারির পরে রীতিমতো লালবাজারের উচ্চপদস্থ যারা অফিসার, তারা তার বাড়িতে গেলেন, তার পরিবারের সঙ্গে তারা বলছেন যে তারা তাদের পাশে আছেন। বিষয়টা কিভাবে দেখছেন? হ্যাঁ, এখন যেটা দেখুন, বিষয়টা হচ্ছে সিঁড়ি দিয়ে যখন আমরা উঠবো, নিচের ধাপের সিঁড়ি দিয়েই আস্তে আস্তে উপরের ধাপের সিঁড়িতে উঠতে হবে। সুতরাং সিবিআই এর মনে হয়েছে যে টালা থানার ওসিকে ধরা দরকার, সুতরাং তারা টালা থানার ওসিকে ধরেছেন। এবারে টালা থানার ওসি থেকে পরবর্তী কে আছেন, সেটা ডিসি নর্থ না সিপি না আর অন্য কেউ, সেই সিঁড়ি দিয়ে তারা আস্তে আস্তে উঠবেন। কিন্তু সামগ্রিকভাবে একটা কথা তো প্রশাসনিকভাবে আপনাকে চিন্তা করতে হবে, টালা থানার ওসি একজন সেই অনুযায়ী নিচের তলার কর্মী। তা সেই কর্মী যদি আজকে প্রশ্নের মুখে পড়েন তাহলে তিনি তো কারোর না কারোর আদেশে পড়েছেন, তাহলে তিনি ভিক্টিমাইজ হয়ে যাচ্ছেন এবং উপরের লোকেরা ভিক্টিমাইজ হচ্ছেন না, সেটা বাড়ির লোকের কাছে একটা তো ভালো বার্তা যাবে না, প্লাস তার মতো যারা অন্যান্য কর্মীরা আছে তাদের কাছেও ভালো বার্তা যাবে না। তাহলে এটা যদি একটা উদাহরণ হয়ে যায় পরবর্তী ক্ষেত্রে এরকম ধরনের কোনো ঘটনা থাকলে এবং উপর মহল থেকে যদি কোনো এরকম আদেশ আসে তাহলে তারা মানবে না।
তাহলে সেখানে একটা তাদের ক্ষেত্রে ললেসনেস হতে পারে। সুতরাং তাদেরকে কনফিডেন্সে নেওয়ার জন্যই উচ্চপদস্থ যারা রয়েছেন তারা তার বাড়িতে গিয়ে তাদেরকে কনফিডেন্সে নেওয়ার চেষ্টা করেছেন। তালা থানার ওসির এই পরিস্থিতির তিনি কি পরিস্থিতির শিকার হলেন কোথাও গিয়ে, নাকি ওসিকে নিয়ন্ত্রণ করেছেন খোদ সন্দীপ ঘোষ? কি মনে হয়? না, পরিস্থিতি স্বীকার করার কি আছে? আমি যখন কোনো কাজ করছি আমি সমস্ত কিছু লিগ্যাল প্রসেস জেনেই কাজ করছি। সুতরাং আমি আমার উচ্চপদস্থ যারা রয়েছেন তারা আমাকে ফোন করলেই যে সে কাজ করতে হবে তার তো কোনো মানে নেই। সুতরাং দায়িত্ব তাকে নিতেই হবে, সেটা নিয়ে কোনো সন্দেহের জায়গা নেই। কিন্তু প্যারালালি এটাও ঘটনা যে আমি সবসময় আমার উচ্চপদস্থ যিনি রয়েছেন, যিনি আমার বস রয়েছেন, তাকে তো সবসময় আমি ডিনাইও করতে পারি না। সুতরাং তাকে ধরা হয়েছে, ঠিক আছে, এবারে তাকে ইন্টারোগেট করলেই জানা যাবে যে উচ্চপদস্থ জায়গা থেকে কোনো তার কাছে ফোন এসছে কিনা বা কি হয়েছে ইত্যাদি ইত্যাদি। আচ্ছা, একদম অনুষ্ঠানের শেষে চলে এসেছি আমরা। আমার শেষ দুটো প্রশ্ন আপনার কাছে। আমরা দেখেছিলাম এই আরজিকর ঘটনার আবহেই রাজ্য সরকারের তরফে একদম আলাপন বন্দ্যোপাধ্যায় প্রেস কনফারেন্স করে তিনি বলেছিলেন রাতের সাথী বলে একটি প্রকল্প তারা নিয়ে এসেছেন, যেখানে মহিলাদের রাতের শিফটে কাজ করা নিয়ে রাজ্য সরকার একটি বিজ্ঞপ্তি জারি করেছিল, যে এবং সেই বিজ্ঞপ্তি নিয়ে আমরা দেখলাম মঙ্গলবার রীতিমতো প্রশ্ন উঠল সুপ্রিম কোর্টে। ওই নির্দেশিকা সংশোধন করার জন্য রাজ্যকে নির্দেশ দিয়েছে শীর্ষ আদালত। প্রধান বিচারপতি ডিওয়াই চন্দ্রচূড়ের নির্দেশ, রাজ্যকে এই বিজ্ঞপ্তি সংশোধন করতে হবে। তার মন্তব্য, নিরাপত্তা দেওয়ার দায়িত্ব রাজ্যের, এবং মহিলারা যাতে রাজ্যে কাজ করতে পারবেন না এ কথা বলতে পারে না রাজ্য। কি বলবেন? সেক্সুয়াল অ্যাসল্ট কিন্তু জেন্ডার নন স্পেসিফিক। হ্যাঁ, শুধু মেয়েদেরই যে সেক্সুয়াল অ্যাসল্ট হয় এটা নয়, ছেলেদেরও সেক্সুয়াল অ্যাসল্ট হতে পারে। সুতরাং ছেলে মেয়ে আবার কি, আজকালকার দিনে আপনি পশ্চিমবঙ্গের নাগরিক হিসাবে যদি বলেন, এই যে আপনি ইন্টারভিউ নিচ্ছেন আমার, আপনি একজন মহিলা, আপনার দরকার হলে কোনো জায়গায় যদি প্রয়োজন হয় আপনারা প্রেস থেকে যাবেন না? না, আপনি বলে দেবেন এখন 12 ঘন্টা আমার কাজ হয়ে গেছে, আমি যাব না, আমি মহিলা। এটা কোনো একটা কাজের কথা নয়, এবং সেটা সুপ্রিম কোর্ট থেকে কাল খুব ক্লিয়ারলি বলে দেওয়া হয়েছে যে ছেলে মেয়ে এই সমস্ত ডিভিশন করা যাবে না। এটা এক। 2 নম্বর, আপনি একটা কথা বলুন, আমাদের ডাক্তারিতে এই মুহূর্তে আপনি যদি দেখেন 55% মহিলা, তাহলে এই 55% মহিলা, এবং বহু গাইনিকোলজিস্ট আছে, তা রাত্রে যদি একটা ডেলিভারি পেন ওঠে তাহলে সে মহিলা বলে দেবে না এখন ডেলিভারি পেন ওঠা চলবে না, কারণ রাত্রির সাথী অনুসারে আমি এখন যেতে পারবো না। এটা খুব হাস্যকর কথা। তৃতীয়ত হচ্ছে, আপনি যদি নার্স দেখেন, সরকারি জায়গায় নার্স 99% হচ্ছে মহিলা। তাহলে নার্সদের আপনি ডিউটি দেবেন না? তা ডিউটি না দিলে তো সরকারি সমস্ত কাজ অচল হয়ে যাবে। সর্বশেষ কথা হচ্ছে, রাত্রির সাথীতে যাদেরকে নিরাপত্তা হিসাবে নেওয়া হয়েছে 1541 জন বা 1514 জন, এই নিরাপত্তা রক্ষীরা হচ্ছে কন্ট্রাকচুয়াল বেসিসে নেওয়া, এবং তাদের 7 দিনের ট্রেনিং দিয়ে নিরাপত্তায় রাখবেন। আচ্ছা, আপনি আমাকে একটা কথা বলুন তো, এই যে সঞ্জয় রায় ধরা পড়েছে, এ তো 7 দিনের অনেক বেশি ট্রেনিংয়ে ছিল। সুতরাং সেও তো রক্ষক হয়ে ভক্ষক হয়েছে। সুতরাং যে নিরাপত্তা রক্ষীদের আমি রাখবো তারা চুক্তিভিত্তিক কর্মী যদি হয়, সেক্ষেত্রে জুনিয়র ছাত্ররা যদি তাদের কনফিডেন্স না শো করে তাতে কোনো দোষের নেই, কারণ মহামান্য বিচারপতি এবং হাইকোর্ট দুজনেই কেউ এই চুক্তিভিত্তিক কর্মীর উপরে কোনো রকম কনফিডেন্স দেখাচ্ছে না। স্যার, আমার শেষ প্রশ্ন আপনাকে। ঘটনার দিন 9ই আগস্টের যে সিসিটিভি ফুটেজ, সেই সিসিটিভি ফুটেজ নিয়ে বারংবার যে বিতর্ক উঠেছে, আমরা দেখলাম এই দিন এই সিসিটিভি ক্যামেরার ফুটেজ নিয়ে প্রশ্ন করলেন আইনজীবী ফিরোজ এডুলজি। তিনি বলছেন রীতিমতো যে কলকাতা পুলিশ কেন 27 মিনিটের ফুটেজ দিল, বাকি ফুটেজ কেন দেওয়া হলো না। তার অভিযোগ, সিজার লিস্টে নির্যাতিতার যে পোশাক তা নেওয়া হয়নি। একই সঙ্গে তার প্রশ্ন, নমুনা কবে পরীক্ষার জন্য পাঠানো হলো। এডুলজির দাবি, সিসি ক্যামেরার ডিভাইস কি ব্লক করা হয়ে থাকতে পারে কোনোভাবে, কোনো মেশিন দ্বারা? না, কালকে তো দুরকম মতামত শোনা গেল। একবার বললো 27 মিনিট, আমরা শুনলাম যে আমাদের সলিসিটর জেনারেলের তরফ থেকে, কিন্তু কপিল সিব্বাল বললেন 7 থেকে 8 ঘন্টা। কিন্তু একটা মজার ব্যাপার হচ্ছে, একটা পেনড্রাইভে তো 100 GB স্পেস থাকে। তো এবারে আপনি আমাকে একটা দিলেন 100 GB স্পেসওয়ালা একটা পেনড্রাইভ, যেটা আমি চালিয়ে দেখলাম তার মধ্যে 27 মিনিট বিভিন্ন জায়গায় স্প্লিট ওয়াইজ আপনার চলছে, ঠিক আছে, আর বাকি সবটাই ফাঁকা। তা আপনি কি বলতে পারেন যে আমি তো 100 GB আপনাকে দিয়েছি? সুতরাং যেটা দেখতে হবে, যে যেটা সত্যি সেটা সত্যি। এই নিয়ে রাজ্যের আইনজীবীর বিতর্কের কি আছে? 27 মিনিটই থাক আর 2700 মিনিটই থাক, কতটা আমার প্রয়োজনীয় ভিডিও ফুটেজ আছে, সেই ভিডিও ফুটেজটা আমার দেওয়ার সৎসাহস বা সত্যি ইচ্ছা ছিল কিনা, সেটা নিয়েই তো প্রশ্ন উঠছে।
তো এইখানে রাগ ঢাকের কি আছে? স্যার, রাজ্যের আইনজীবী বারংবার কপিল সিব্বল বলছেন যে সিবিআই রীতিমতো সই করে সেই মানে ইয়ে ভিডিও ক্লিপিংস নিয়েছে কলকাতা পুলিশের থেকে। কোথাও গিয়ে কি একটা একটা বড় অংশের একটা ধামাচাপা খেলা চলছে আপনার মনে হয়? না, জানিয়েছে, সই করেই নিয়েছে। যখন পেন ড্রাইভ নিয়েছে তখন থোড়ি খুলে দেখেছে যে পেন ড্রাইভের মধ্যে কি আছে। সই করে আপনি সিজার লিস্টে যা যা আছে, তার একটা পেন আছে, মোবাইল আছে, ব্যাগ আছে, আপনি একটা পেন ড্রাইভ দিচ্ছেন, আপনি বিছানার চাদর দিচ্ছেন, যে চাদরে বিভিন্ন সময় বিভিন্ন রকম রং পাল্টে যাচ্ছে, তো সেগুলো তো আপনি দিচ্ছেন, সেগুলো তো ঠিকই আছে। তো সেগুলো তো তখন সই করে নেওয়া হয়েছে। এবারে যখন ইনভেস্টিগেট করা হচ্ছে তখন পেন ড্রাইভ খুলে দেখা যাচ্ছে এই বিস্তর বিষয়। তো এটার মধ্যে কি আছে? জানা হয়েছে, সই করে নেওয়া হয়েছে, তো এটার মধ্যে আবার কোর্টে বলার কি আছে? একদম। স্যার, অনেক ধন্যবাদ আপনাকে আমাদের সঙ্গে থাকার জন্য। নমস্কার।